অবশেষে প্রকাশ্যে আনা হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছে। মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল সেই সময় মাসুদ উদ্দিন চৌধুরী এবং সেই মোজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে। সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। ইতোমধ্যে জিয়াউর রহমান হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচারের জন্য তাকে সেনা আদালতে রাখা হয়েছে। বলেন জয় বাংলা। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। এমনকি চুপুর এই পদত্যাগের পর তাকে অ্যারেস্ট করে জেলে ভরা হতে পারে, কারণ ইতিপূর্বে ফেসিবাদের সহযোগী হিসেবে তিনি বিরোধী দল দমনে নানা ভূমিকা পালন করেছেন। পদত্যাগ করার পর তার সেফটি সিকিউরিটি কি হবে? তিনি কি বিদেশে চলে যেতে পারবেন, নাকি পদত্যাগ করার পরে তিনি আটক হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন? এর মধ্যে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি নিজে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবশেষে প্রকাশ্যে আনা হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছে। মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল সেই সময় মাসুদ উদ্দিন চৌধুরী এবং সেই মোজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে। সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। ইতোমধ্যে জিয়াউর রহমান হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচারের জন্য তাকে সেনা আদালতে রাখা হয়েছে। বলেন জয় বাংলা। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। এমনকি চুপুর এই পদত্যাগের পর তাকে অ্যারেস্ট করে জেলে ভরা হতে পারে, কারণ ইতিপূর্বে ফেসিবাদের সহযোগী হিসেবে তিনি বিরোধী দল দমনে নানা ভূমিকা পালন করেছেন। পদত্যাগ করার পর তার সেফটি সিকিউরিটি কি হবে? তিনি কি বিদেশে চলে যেতে পারবেন, নাকি পদত্যাগ করার পরে তিনি আটক হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন? এর মধ্যে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি নিজে। আসসালামু আলাইকুম দর্শক, তখন দেখা গেল যে গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল সেই সময় মাসুদ উদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে, এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদ উদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরো জানতে পারলাম যে সেই মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এবং তিনি ডেজার্শনে ছিলেন, এবং ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন, এবং তার বিরুদ্ধে সেনা আইনে অন্য একটি কার্যক্রম চলছে। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তারই ধারাবাহিকতায় একটা প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আপনার রিমান্ড বলেন অথবা সেম ভাবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে থাকেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সম্প্রতি চিকিৎসার দোহাই দিয়ে বিএনপি ও প্রশাসনের সবুজ সংকেতে চুপ্পু যখন লন্ডনে যান, ঠিক তখনই নিভৃতে বসে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘণ্টার পর ঘণ্টা গোপন টেলিফোন সংলাপে মেতে ওঠেন তিনি। রাষ্ট্রদ্রোহিতার এই চাঞ্চল্যকর তথ্য ও ফোন কলের রেকর্ড দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা সরাসরি বিএনপির উচ্চ পর্যায়ে পৌঁছানো মাত্রই রাজনীতির সমীকরণ মুহূর্তের মধ্যেই ওলটপালট হয়ে যায়। পিলে চমকে যান তারেক রহমান। বিএনপির যে সমর্থকরা এতদিন দলীয় সিদ্ধান্তে দাঁত কামড়ে চুপ্পুর রাষ্ট্রপতি পদ মেনে নিয়েছিলেন, তাদের সেই ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙেছে। বিএনপি নেতৃত্ব এবার এক চুলো ছাড় না দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে চিরতরে ছুড়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমনকি চুপ্পুর এই পদত্যাগের পর তাকে অ্যারেস্ট করে জেলে ভরা হতে পারে, কারণ ইতিপূর্বে ফেসিবাদের সহযোগী হিসেবে তিনি বিরোধী দল দমনে নানা ভূমিকা পালন করেছিলেন। দুদকের পরিচালক থাকা অবস্থায় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছিলেন। এমনকি ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ইসলামী ব্যাংকের এক সময়ের পরিচালক শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনার সাথে ফোন কল ছাড়াও ঐতিহাসিক এই পদত্যাগ বা উচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে 5টি বিস্ফোরক এবং মহা সংবেদনশীল কারণ। প্রথম কারণ, গণঅভ্যুত্থান পূর্ববর্তী সর্বশেষ শীর্ষ ক্ষতিকর বলয়। 2024 সালের রক্তঝরা জুলাই মাসের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন তৎকালীন স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটেছিল, তখন সেই দমন পীড়নকারী শাসন ব্যবস্থার নিয়োজিত ব্যক্তিদের মধ্যে একমাত্র শাহাবুদ্দিন চুপ্পুই ছিলেন শেষ ব্যক্তি যিনি এখনও দেশের সর্বোচ্চ 1 নম্বর সাংবিধানিক পদে বহাল রয়েছেন। পরিবর্তিত এই বিপ্লব পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশে সাবেক স্বৈরাচারের 1 নম্বর দোসরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়ে রাখা কেবল একটি বড় ধরনের নিরাপত্তাহীনতাই ছিল না, বরং গণঅভ্যুত্থানের চেতনার মুখে এক চূড়ান্ত উপহাস হয়ে দাঁড়িয়েছিল। ফলে তাকে আর এক মুহূর্ত সাংবিধানিক প্রধানের আসনে রাখা সমীচীন বা নিরাপদ নয় বলে একমত হয়েছে পুরো রাজনৈতিক শিবির। দ্বিতীয় কারণ, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার সাথে গোপন ফোনালাপ। গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা সবচেয়ে বড় বোমাটি ছিল গত মে মাসে স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে লন্ডনে অবস্থানকালে শাহাবুদ্দিন চুপ্পু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ও ভারতে নির্বাসিত স্বৈরাচার শেখ হাসিনার সাথে একাধিকবার সরাসরি টেলিফোনে গোপন বৈঠক এবং আলোচনা করেছেন। সেখানে দেশের বর্তমান সরকার, বিএনপি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক নীল নকশা আঁকা হয়েছিল। তারেক রহমানকে কিভাবে গদি থেকে নামানো যায় সেই কথাও উঠে এসেছে এই ফোনালাপে। গোয়েন্দা সংস্থাগুলো এই রাষ্ট্রদ্রোহী ফোনালাপের অকাট্য তথ্য এবং অডিও প্রমাণ হাতে পাওয়ার পর থেকেই তার পদত্যাগের প্রশাসনিক এবং রাজনৈতিক চাপ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তৃতীয় কারণ, পুরনো রাজনৈতিক চক্রান্ত এবং যোগাযোগ পুনর্স্থাপন। বঙ্গভবনের সাংবিধানিক ক্ষমতার চরম অপব্যবহার করে শাহাবুদ্দিন চুপ্পু গোপনে তার পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের চাটুকার এবং আমলাদের সাথে নতুন করে যোগাযোগ জোরদার করছিলেন। প্রশাসন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের উস্কে দিয়ে পুনরায় একটি রাজনৈতিক অক্ষ তৈরি করার চেষ্টা করছিলেন তিনি। রাষ্ট্রপতির এই বিপজ্জনক ও বিভ্রান্তিকর তৎপরতায় দেশের সর্বস্তরের নীতি নির্ধারকরা চরম অসন্তোষ প্রকাশ করেন এবং তাকে বঙ্গভবনে রাখা রাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে চিহ্নিত করা হয়। চতুর্থ কারণ, শেখ হাসিনার ডিসেম্বর মিশন এবং ভারতের ভূরাজনৈতিক ষড়যন্ত্র। সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরে আসার হুঙ্কার দেওয়ায় রাজনৈতিক ময়দান চরম থমথমে ও সংবেদনশীল হয়ে ওঠে। গোয়েন্দা সূত্রের খবর, ডিসেম্বরে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে চুপ্পুকে দিয়ে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করানোর এক ভয়ঙ্কর ও আন্তর্জাতিক চাল তৈরি করা হয়েছিল। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক শক্তি বুঝতে পেরেছে এই পরিস্থিতিতে চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ার থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তাকে সরানোর মাধ্যমেই সরকার ও রাজনৈতিক দলগুলো এক কঠোর বার্তা দিতে চায় যে দেশের আইনশৃঙ্খলা ও রাজপথ অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্রের জিরো টলারেন্স জবাব দেওয়া হবে। পঞ্চম কারণ, বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গোছগাছ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে এক শীর্ষ আমলার নাম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, তবে বঙ্গভবনকে ঘিরে তৈরি হওয়া বর্তমান এই সমীকরণটি সত্যি বেশ নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের পুরো রাজনৈতিক পটভূমি আমূল বদলে যায়। মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন উপদেষ্টাদের শপথ পাঠ এবং রাষ্ট্রীয় আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তবে গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই আন্দোলনের অংশীজন ছাত্রনেতা বেশ কয়েকটি রাজনৈতিক দল তার অপসারণের দাবিতে সরব হয়। বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালিত হয়। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নিলেও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার পর প্রশ্নটি নতুন করে সামনে আসে, আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি কি তার পদে বহাল থাকছেন? ক্ষমতা এসে বিএনপি সরকার শুরুতেই কোনো তাড়াহুড়ো দেখায়নি, তবে রাজনীতির পেছনের টেবিল আলোচনা ও হিসাব নিকাশ মোটেও থেমেছিল না। আগে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার থাকাকালে তার বিতর্কিত ভূমিকা এবং পরবর্তীতে বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে উচ্চপদে দায়িত্ব পালনের অভিযোগ নিয়ে নানা আলোচনা ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে তার বর্তমান শারীরিক অসুস্থতা। সম্প্রতি লন্ডন থেকে বাইপাস সার্জারি করিয়ে
দেশে ফেরার পরও তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফলে শারীরিক অসুস্থতাকে সম্মানজনক বিদায়ের যৌক্তিক কারণ হিসেবেই বেছে নিচ্ছেন তিনি। ভেতরের খবর বলছে, ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে অত্যন্ত রাজনৈতিক শালীনতা বজায় রেখে স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে পদত্যাগের একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিও সেই বার্তায় ইতিবাচক সাড়া দিয়ে মানসিকভাবে বঙ্গভবন ছাড়তে প্রস্তুত হয়েছেন। সংবিধানের 50-1 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেবেন। আর পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। এতদিন বিএনপির প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো বর্ষিয়ান রাজনীতিবিদের নাম গুঞ্জনে থাকলেও হঠাৎ করে এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর তিনি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের গভীর দক্ষতা এবং আগামী দিনের জটিল রাজনৈতিক চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে নীতি নির্ধারকরা তাকেই অনেকটা এগিয়ে রাখছেন বলে জানা গেছে। দর্শক, রাজনীতির এই মারপ্যাচে এক পক্ষ যখন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, অন্য পক্ষ তখন রাষ্ট্র পরিচালনায় নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতির নির্বাচন সম্পন্ন করতে হয়। জাতীয় সংসদে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত বা সমর্থিত প্রার্থী যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। প্রতিবার কালের কণ্ঠ বঙ্গভবনে যোগাযোগ করে এই সময় রাষ্ট্রপতির ওই ঘনিষ্ঠ জন সহ বেশ সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।